নমস্কার, আজকাল ডট ইনে আপনাদের স্বাগত জানাই। এখনকার সবচেয়ে বড় খবর, কেন্দ্রীয় বাজেটে ঘোষিত হয়েছে আয়করের যে সীমা, সেই সীমা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 12 লাখ টাকা পর্যন্ত যারা উপার্জন করবেন বছরে, তাদের কোনো আয়কর দিতে হবে না, এরকমই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আমাদের সঙ্গে আজকে দুই অতিথি রয়েছেন এই বাজেট নিয়ে আলোচনা করার জন্য। রাজেশবাবুকে স্বাগত জানাই। আমি স্বাগত জানাই জয়ন্তদাকে। আমি প্রথমে আপনার কাছে যাব। এই বাজেটটা পুরোটা আপনি শুনলেন, এক্স্যাক্টলি কি হলো, মানে এই আয়করের বিষয়টা ঠিক কি হলো, কি বুঝলেন আপনি এই পুরো বিষয়টা নিয়ে? এই বাজেটে আজকের যে অ্যানাউন্সমেন্টগুলো হলো সেটা খানিকটা বুঝতে গেলে গতকাল যে ইকোনমিক সার্ভেটা বেরিয়েছে সেইটার দিকে একটু চোখ বোলালে সুবিধা হবে বুঝতে কনটেক্সটটা। ওখানে কিন্তু পরিষ্কার ইকোনমিক সার্ভেতে লেখা আছে যে বেসরকারি বিনিয়োগ স্তিমিত, অর্থনৈতিক বৃদ্ধির হারও একটু স্তিমিত, এবং সেটার একটা কারণ হচ্ছে যে চাহিদার অভাব। এবং যেহেতু আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে একটা অনিশ্চয়তা আছে, যেটা অর্থমন্ত্রী শুরুতেই একদম বাজেট ভাষণের শুরুতেই বললেন, ফলে বিদেশি বাজারের উপর ভরসা অতটা করা যাচ্ছে না। সুতরাং আশু কর্তব্য হিসেবে দেশীয় বাজারের উপর ভরসা করে বিনিয়োগকে আবার চাঙ্গা করতে হবে। সুতরাং সেই জায়গা থেকে একটা ট্যাক্সের পরিবর্তন, ট্যাক্স রেটের পরিবর্তনের একটা আলোচনা চলছিল বাজেটের আগেই। এবং একটা দিক থেকে এই যে ট্যাক্সের রেটটা কমানো হলো সেটা প্রত্যাশিত ছিল, অন্তত যে আলোচনা বাজেটের আগের কয়েকদিনে হচ্ছিল সেই জায়গা থেকে বোঝা যাচ্ছিল এরকম একটা অ্যানাউন্সমেন্ট হতে পারে। হয়তো যে অবধি, যে লিমিট অবধি 12 লাখ টাকা অবধি যে বাস্তবিক কর দিতে হবে না, এইটা হয়তো অনেকের কাছে প্রত্যাশা ছিল না, এটা হয়তো অনেকে প্রত্যাশা ছাপিয়ে এই আপনি বিষয়টা এসেছে। শেষ বছরে যে লিমিটটা ছিল সেখান থেকে এতটা জাম্প, এতটা লাভ দিয়ে এতটা বাড়িয়ে দেওয়া, এইটা কি এক্সপেক্ট করেছিলেন আপনি? না, এইটা এতটা হয়তো আমার মনে হয় অনেকেই করেননি। এটার মধ্যে একটা চমক অবশ্যই আছে। এখন এইটার কার্যকারিতা নিয়ে একটু করে বোঝা দরকার। সেটা হচ্ছে যে আহ, চাহিদা অবশ্যই নানাভাবে বাড়ানো যায়। একটা হচ্ছে যে বিদেশের মার্কেটে যদি আমরা আমাদের যে গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি করছি সেটা যদি বেচতে পারি, তাহলে সেইভাবে চাহিদা বাড়ানো যায়। দেশের বাজারের ওপর নির্ভর করেও বাড়ানো যায়। কিন্তু সেই যে দেশের বাজারের উপর যে নির্ভর করে চাহিদা বাড়ানোর কথা বলি, তাহলে একটা হচ্ছে যারা এখন কাজ করছেন, স্যালারি পাচ্ছেন, তাহলে তারা যে রোজগার করছেন তার উপর করের বোঝাটা কমিয়ে তাদের হাতে আরো বেশি ডিসপোজেবল ইনকাম দেওয়া যেতে পারে, যাতে তারা খরচাটা আরো বেশি করতে পারে, সেখান থেকে চাঙ্গা করা যায়। কিন্তু ইকোনমিক সার্ভেতে কিন্তু অন্য একটা সমস্যার কথা উল্লেখ করা আছে, সেটা হচ্ছে যে দেশে এমপ্লয়মেন্টের সমস্যা। অর্থাৎ যারা চাকরি পাচ্ছে না তাদের আর্থিক অবস্থার উন্নতি করার মধ্যে দিয়েও কিন্তু চাহিদাটাকে বাড়ানো যেতে পারত। এই বাজেটটা শুনে মনে হয়েছে যে প্রথম পথটা নেওয়া হয়েছে, যে যারা রোজগার করছে, চাকরি আছে যাদের, যারা রোজগার করছে, তারা যাতে খরচাটা বাড়াতে পারে এবং বাজেটটাকে চাঙ্গা করতে পারে, তাদের ওপর করটা অনেকটাই এক ধাক্কায় কমিয়ে দেওয়া হলো। এবং যে অংশটা লাভবান হলো 12 লাখ টাকা অবধি, তাদের মধ্যেই কিন্তু আমাদের আয়কর দাতা যারা, তাদের সিংহভাগ ওই অংশটার মধ্যেই পড়ে। সুতরাং সরকারের একটা বড় পরিমাণ ডিরেক্ট ট্যাক্স থেকে যে রাজস্ব আসতো সেটা অবভিয়াসলি কমে যাবে। ওনার ভাষণের মাধ্যমে, ভাষণের শেষের দিকে এটা উনি ইঙ্গিত করেছেন, খুব সম্ভবত উনি বলেছিলেন যে 1 লাখ কোটি টাকা ডিরেক্ট ট্যাক্স আয় এর ফলে কমতে পারে, যদি আমি ঠিক শুনে থাকি। এখন এইটা যদি হয় তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু উনি ফিসকাল ডেফিসিট বাড়াবার কথা বলেননি, এমনকি উনি এটা বলেছেন যে এই অর্থবর্ষে সেটা এস্টিমেট হচ্ছে 4.8% থাকবে, আগামী অর্থবর্ষে উনি ভাবছেন ওটা 4.4% রাখবেন। তার মানে ফিসকাল ডেফিসিটটা কম রাখা হচ্ছে, অন্যদিকে আয় যদি কমে যায় তার মানে কোথাও একটা কিন্তু সরকারের খরচাও কমবে। অর্থাৎ কিছু একটা কিন্তু ব্যালেন্স করতে হবে, মানে চাহিদা বৃদ্ধির একটা কিন্তু সরকারি খরচাও, ফলে সেইটার আবার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কিনা সেটা দেখার বিষয়। আমি জয়ন্তদার কাছে যাবো। জয়ন্তদা, এইটা তো আপনি অনেকগুলো বাজেট দেখেছেন এবং বিভিন্ন পরিস্থিতিতে বাজেট দেখেছেন। সামনে কোনো তেমন নির্বাচন নেই, দিল্লির নির্বাচন আছে, বিহারের নির্বাচন আছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে এতটা ছাড় দেওয়া মধ্যবিত্তকে, মধ্যবিত্তর দিকে ফিরে যাওয়া, এবং এটা কি কিছুটা শেষ লোকসভা নির্বাচনে
নরেন্দ্র মোদীর যে সেটব্যাক, বেশ কিছুটা সেটব্যাক, এবং হিন্দুত্বর যে রাজনৈতিক যে লাইন, সেই লাইনের ফলে যে সেটব্যাক, সেখান থেকে সরে এসে কি সেই পুরনো পন্থায় ফিরে যাওয়া, যেখানে আসলে সাধারণ মানুষের খাওয়া পড়া এবং উন্নয়নটাই আসল কথা, ধর্ম এসব আর মানুষ নিচ্ছে না? আংশিকভাবে তো সত্য। তার কারণটা হচ্ছে যে আমাদের দেশে রিফর্ম বাজেট আমরা একটা সময় বলতাম। রিফর্ম বাজেট নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার আগে অনেকে বলেছিলেন, জগদীশ ভাগবতীর মতো অর্থনীতিবিদরা বলছিলেন যে একদম সেই থ্যাচারিয়ান মানে রিফর্ম হবে। একটা সাংঘাতিক আমরা ভাবতে শুরু করেছিলাম যে ওই 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 পলিটিক্যাল পপুলিজম যেটা, সেই জায়গাটা থেকে সরে গিয়ে এবার একটা সংস্কারের পথে হাঁটবে। একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে যে ক্ষমতায় আসুক, এক তো আমাদের দেশে সারা বছরই ভোট, সুতরাং মানে ওই নরেন্দ্র মোদী এবং সরকার তো চেষ্টা করছে যে একবারের ভোটে করে সবটা করে দেওয়া, যাতে রিফর্ম গুলো করলে মানে তেতো ওষুধটা তো খাওয়ানোই যাচ্ছে না, যাতে মানে সারা বছরই যদি চকলেট খাওয়াতে হবে। এখন এই যে অ্যাপ্রোচটা যেটা বললেন উনি, যে অপশন তো খুব কম। মানে আমি যদি অর্থমন্ত্রী হই, এইভাবে ভাবতাম যখন আমরা বাজেট কভার করতাম, তাহলে স্পেকুলেটিভ স্টোরি কি করতে পারে, এটা খুব রকেট সায়েন্স নয়। মানে আয় ব্যয়ের মধ্যে একটা সমতা রাখাই তো বাজেট। এখন সেটা করতে গেলে আমার অপশন কি কি আছে, এইভাবে যদি থিওরিটিক্যালি। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখা গেল যে গোটা পৃথিবীতে একটা কিন্তু ক্রাইসিস চলছে। ডলার এবং টাকার যে সম্পর্ক, বিদেশি বিনিয়োগ প্রত্যাহার হয়ে যাচ্ছে, এবং আমার মার্কেটের অবস্থা খারাপ। আমার ম্যানুফ্যাকচারিং নিয়ে গত কত বছর ধরে তো শুনে আসছি, 2014 পর থেকে এমন হলো অটোমোবাইল ইন্ডাস্ট্রির বিরাট ক্রাইসিস হয়ে গেল এর মধ্যে। তারপরে ম্যানুফ্যাকচারিং নেই। আমার কনজিউমার অ্যাসপিরেশন যদি আমি না বাড়াই, আমার যদি সার্কুলেশন অফ মানি বাজারে না হয়, একটা সাধারণ লোকও বোঝে। একটা ভালো 10 টাকা চেয়েছিলাম চায়ের দোকানে, বললো যে 10 টাকাটা কি সিন্ধুকে রাখবেন, 10 টাকাটা তো মার্কেটে চালাতে হবে, ওইসব আমরা এখন টাকা পয়সা দেখছি না। সার্কুলেশন অফ মানি আজকে যদি আমার ক্রয় ক্ষমতা, এই যে কর যেটা করা হলো, মধ্যবিত্ত আরো বেশি করে তারা যাতে ক্রয় দিকে যায়, যাতে একটা স্টিমুলেশন, যে ডিমান্ড স্টিমুলেশন, এইগুলো করা। কিন্তু এগুলো করতে গিয়ে যে মানে রাজেশবাবু যেটা বলছিলেন, যে আর্থিক যে ঘাটতি, সেটাকে আমি যোগাবো কোত্থেকে? তাহলে যদি এখন আমরা রাজনৈতিক যে স্কিম গুলো, যেখানে ভর্তুকি নির্ভর স্কিম, এখন সেগুলো যদি এখন নারেগা যদি এখন বন্ধ করে দেওয়া, এখন যদি, তাহলে একদিক থেকে এখন কর দেয় 3 কোটি মানুষ, 140 কোটি দেশ, সেখানে আমরা যাবতীয় আলোচনাটা 3 কোটি মানুষ। যারা কর ফাঁকি দিচ্ছে, যারা বিদেশে পালিয়ে যাচ্ছে, যাদের একটা অজানা দ্বীপে গিয়ে বসবাস করছে, এরকম অন্তত 20টা ব্যবসায়ী আছে যাদের কাছ থেকে কত কোটি কোটি টাকা, এটা কিন্তু কোনো গোপন কোনো নথি নয়। এখন সেই টাকাগুলো উদ্ধার করার জন্য কতখানি সরকার স্ট্রং মেজার্স নিয়ে যথাযথভাবে, আচ্ছা চাকরির ব্যাপারটা তো মোটামুটি সরকার প্রাইভেট সেক্টরের ওপরই যেন ছেড়ে দিয়েছে, যে প্রাইভেট সেক্টরের দায়িত্ব ওটা, যে তোমরা জব অপরচুনিটি তৈরি করো। আর সরকার তো ধীরে 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 কর্মচারীর যে নিয়োগটা, রেল তো বিরাট একটা ইন্ডাস্ট্রির মতো ছিল, যে কত লোক সেখানে। আমি তো এই কর্মসংস্থানের কাগজগুলো রিপোর্টার সুলভ মানসিকতা নিয়ে দেখি, যে কতগুলো চাকরির অপরচুনিটি আছে। আগে যে ধরনের চাকরির বিজ্ঞাপন থাকতো, আমার তো মনে হচ্ছে যে কর্মসংস্থানের মতো পত্রিকাগুলো উঠেও যেতে পারে এরপরে, যদি তোমার চাকরিরই অ্যানাউন্সমেন্ট না থাকে। হ্যাঁ, আমি আপনাকে যেটা বলছিলাম, যে এই যে সরে আসাটা, রাজনীতির যে হিন্দুত্ববাদী লাইন থেকে বিজেপির কিছুটা সরে আসাটা কি ঠেকেছে? আমার মনে হয় যে সেটা কিছুটা সত্য। তার দুটো কারণ আমার মনে হয়। একটা তো হচ্ছে যেটা তুমি বলছো, যে রুটি কাপড়া মাকান, যেটা হিন্দি বলা হয়, যে রুটি কাপড়া মাকানের রাজনীতি আর ধর্মের নামে যে রাজনীতি। এখন ধর্মটা কিন্তু শুধুমাত্র আর্থিক কারণে নয়, দেখা যাচ্ছে গোটা পৃথিবী জুড়ে এই যে মাইনরিটির ডিপার্টমেন্টটা প্রপোজাল এসেছিল ক্যাবিনেটে তুলে দেওয়া হবে, যে সংখ্যালঘু দপ্তর থাকবে না। এখন থাকবে শুধু তাই নয়, কিরণ রিজিজু তিনি সংখ্যালঘু,
তিনি কিন্তু খ্রিস্টান সংখ্যালঘু এবং ওই বুদ্ধিস্ট সংখ্যালঘু, খ্রিস্টান সংখ্যালঘু, মুসলিম সংখ্যালঘু, তার মধ্যেও ভেদাভেদ করা হয় বিজেপি গভর্নমেন্টে। এবং বলা হলো যে মুসলিম সংখ্যালঘু মন্ত্রী না করে কিরণ রিজিজু করা হলো, তা বেশ হলো। এবারে দেখা যাচ্ছে যে হজ যাত্রীদের এবারে কিরণ রিজিজু তাদেরকে গ্লোবাল প্ল্যাটফর্মে এই একটা বিরাট ভাবে অভ্যর্থনা দিচ্ছে। টার্কির মতো দেশের প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদী মানে দৌত্য করছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে, সেই রিপাবলিকে প্রথম এসেছিল, তারপর এবারে নিয়ে আসা হলো মুসলিম কান্ট্রি, অ্যান্টি চায়না। এই যে অক্ষটা, সেখানে অনেক মুসলিম কান্ট্রি রয়েছে। এখন সেখানে কিন্তু সৌদির সাথে নরেন্দ্র মোদী দারুণ সম্পর্ক। এখন এই যে মুসলিম যে গ্লোবাল একটা নেসেসিটি আসছে, বাংলাদেশ সেখানে যে হিন্দুদের উপরে, কেননা এখানে যদি আমি মুসলিম সংখ্যালঘুর উপর যথাযথ উদার অ্যাপ্রোচ না নিতে পারি, তাহলে মুসলিম কান্ট্রিতে সংখ্যালঘু হিন্দুদের উপরে কি হয় বা হতে পারে সেটাও বাংলাদেশ দেখিয়েছে। তাহলে এখন কিন্তু কূটনীতিগত ভাবেও নরেন্দ্র মোদীকে দাস ফার অ্যান্ড নো ফার্দার অমিত শাহ, এবং যে কারণে যোগী আদিত্যনাথের বক্তব্যকে উল্টে দিয়ে মোহন ভাগবত বলেছে যে সমস্ত মসজিদ খোঁড়ার তো দরকার নেই। এই যে ব্যাক গিয়ার দেওয়া, যেটা তুমি বলছো, এটা আর্থিক তো একটা কারণ আছেই, কিন্তু আর্থিক কারণটা দেখা যাচ্ছিল যে মানুষের চাকরি না দিয়ে, আমি যদি কুম্ভ দিয়ে, কুম্ভতে 11 বার ডুব দাও, চাকরি পেলে কি পেলে না সেটা বড় কথা, এইটা কিন্তু কোথাও একটা, এই যেটা ভোটের সময়ও দেখা গেছে যে একটা নীরবে নিভৃতে মানুষ কিন্তু গণদেবতা, কোথাও একটা ভোট বাক্সে রিফ্লেকশন হচ্ছে যে শুধু মানে এটা 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 আছে ধর্ম একদম অ্যান্টি ধর্ম করেছে বা মুসলিম অ্যাপিজমেন্ট করেছে, তারই কাউন্টার ন্যারেটিভ কিন্তু আবার বিজেপির ফল পেয়েছে। বিজেপির যে বিরাট আমাদের দেশে গ্রোথটা, তার পেছনেও কিন্তু, এটা আমার ব্যক্তিগত মতামত, যে নেহরুভিয়ান এবং কংগ্রেসের সেই সময়কার যে মুসলিমদের যে মানে মুসলিম উন্নয়ন হচ্ছে না, সেটা তো রিপোর্টে এসেছে সাচ্চার কমিটি, অথচ ভোট ব্যাংক বানিয়ে দিলাম, তার কাউন্টার ভোট ব্যাংক। এখন এবারে এইটাতে ভোট কেন্দ্রিক তো হয়েছে, তা নাহলে বিহারের পাটনা বিমানবন্দর, আমি প্রসঙ্গটায় আসবো। আমি বিহারের প্রসঙ্গটায় আসার আগে আমি একটু এগ্রিকালচার সেক্টর, যেটা প্রথমে নির্মলা সীতারামন বলছিলেন, যে এগ্রিকালচার সেক্টরের অনেকগুলো খুব ডিফারেন্সিয়েট করে করে উনি বলেছেন। সেটা কিষাণ ক্রেডিট কার্ড হতে পারে, ধনধান্য কৃষি যোজনা হতে পারে, এবং 100টা ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্ট, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্টের কথা উনি বলেছেন, যেটাকে বিশেষভাবে নজর দেওয়া হবে এগ্রিকালচারের জন্য। এই যে এগ্রিকালচারের দিকে এতটা নজর, এই এবং পালসের কথা যেটা আমরা কথা বলছিলাম, যে এটা নিয়ে চলছে, অনেকদিন ধরেই চলছে। একটা দীর্ঘ সময়ে নরেন্দ্র মোদীর শেষবার যখন ক্ষমতা এলেন, তার আগে দীর্ঘ সময় একটা কৃষক আন্দোলনের খুব বাড়বাড়ন্ত দেখেছে দেশ, এবং সেই সময় কৃষি আইন ফিরিয়ে নিতে হয়েছে। তারপরে এই বাজেটে কৃষিক্ষেত্রের এই যে বিপুল বরাদ্দ এবং বিভিন্ন সেক্টরে ছোট 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 করে বরাদ্দ করা, এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? মানে কৃষিক্ষেত্রের বরাদ্দটাতে এত গুরুত্ব দেওয়ার কারণ কি বলে আপনার মনে হয়? আমি বাজেট ভাষণটা শুনে ঠিক বুঝতে পারিনি যে কতটা, এটা বোঝা গেল যে প্রথমেই এগ্রিকালচার নিয়ে শুরু করেছেন। ভারতবর্ষে এখনো 40-45%-এর বেশি শ্রমিক হচ্ছে বা শ্রমজীবী মানুষ হচ্ছে এগ্রিকালচারে রয়েছে। সুতরাং যে কোনো বাজেটের অর্থনীতির কথা বললে এখনো এগ্রিকালচার দিয়ে শুরু করতে এখন সেখানে ম্যাক্সিমাম মানুষ রয়েছে। একটাই মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু কৃষিক্ষেত্রে জিডিপিতে তার অবদান কমতে কমতে এখন প্রায় 15%-এর কাছে এসে গেছে, কিন্তু ওখানে 45% মানুষ কাজ করে, অর্থাৎ আয়ের নিরিখে ওটার অবদান 15%, কিন্তু এমপ্লয়মেন্টের নিরিখে ওটার অবদান 45%। এটা এমনিতেই এগ্রিকালচারে একটা মারাত্মক খারাপ অবস্থা রয়েছে। ফলে এই যে ব্যবস্থাপনাগুলো কথা বললেন, এইটা আমি অতটা অবাক হইনি, বা কতটা করে সেটা বোঝা যাবে বাজেট ডকুমেন্ট পুরোটা পড়লে। কিন্তু যদি একটু পিছনে যাই, দেখবো যে আমাদের ওই
ফার্মার ইনকাম ডাবল করার একটা প্রতিশ্রুতি কিন্তু ছিল 2017 সালে, এবং সেটা আমরা জানি যে নানাভাবেই সেটা হয়নি, কোনোভাবে ধারার কাছেও যায়নি। এরই মধ্যে প্যান্ডেমিকের সময় আরেকটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কৃষিক্ষেত্র থেকে যাও বা কিছুটা লোকজন বেরিয়ে আসছিল, অকৃষি ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং বা সার্ভিসেসে আসছিল, প্যান্ডেমিকের সময় ওই যে সবাই ফিরে গেল, Back to- তাদের মধ্যে এই প্রথমবার বহু দশকের পরে এই প্রথমবার এগ্রিকালচারে জনসংখ্যা মানে যারা কাজ করে তার সংখ্যাটা বেড়ে গেল। এতদিন অবধি কখনো বাড়েনি, এক্স্যাক্টলি, কম ছিল, এটা বেড়ে গেল। মানে শহর থেকে মানুষ গ্রামে চলে হ্যাঁ, যাচ্ছিল, মানে গ্রামের আমরা তো বাড়ি। উন্নয়নের যে গল্পটা জানি যে এগ্রিকালচার থেকে আস্তে আস্তে লোকে বেরিয়ে আসে ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস ইত্যাদি। এই যে উল্টে যাওয়া, পুরনো রাজবুদ্ধবাবুর সেই কথা যে চাষির ছেলে কি চাষি হবে, কৃষকের হ্যাঁ ছেলে এক্স্যাক্টলি, এই যে উল্টে যাওয়াটা এটা একটা খুব ভয়ঙ্কর চিন্তার বিষয়। এটা অর্থনীতিবিদরা এ নিয়ে নানা রকম কথা বলেইছে। ফলে এই যে জিনিসগুলো করা হয়েছে খানিকটা তো অবশ্যই যেটা ফার্ম বিল সেটার কথা মাথায় রেখে, কিন্তু এর আগেও যে প্রতিশ্রুতির কথাটাও বলি 2017 থেকে 2022 সেটাও কিন্তু হয়নি, এবং প্যান্ডেমিকের ফলে আলাদা করে লোকে চলে গেছে। সবাই দেখেছে কিভাবে 100 দিনের কাজের চাহিদা কমছে না বাড়ছে, মাইগ্রেন্ট ওয়ার্কাররা কিভাবে ফিরে গেছে। এক্স্যাক্টলি, এবং আর ফেরেনি, আবার ফিরে আসেনি, অনেকেই আবার চাষাবাদে চলে গেছে, যেটা চিন্তার ব্যাপার। আচ্ছা, গোটা দেশে কি ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশনের তাহলে প্রসেস শুরু হচ্ছে একটা? ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথাটা মানে অ্যাবসলিউট সেন্সে নয়, কিন্তু রিলেটিভ সেন্সে যদি দেখি তাহলে আমাদের যেটা কিছু অর্থনীতিবিদরা বহুদিন ধরে আলোচনা করছেন যে একটা দেশের উন্নয়ন এইভাবে হয় যে এগ্রিকালচার থেকে ম্যানুফ্যাকচারিং তারপর সার্ভিসেস। এবার ইন্ডিয়াতে কিন্তু অনেক আগে এগ্রিকালচার থেকে ম্যানুফ্যাকচারিংটাকে বাইপাস করে আমরা সার্ভিসে চলে গেছি। আমাদের ম্যানুফ্যাকচারিং সেটা কখনো সেভাবে পরিণত হয়নি। এটাকে অনেকে বলে প্রি ম্যাচিওর ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন কথাটা সত্যি, আগে টার্মটা প্রি ম্যাচিওর, মানে ম্যাচিওর হওয়ার আগেই ম্যানুফ্যাকচারিং থমকে গেছে, সার্ভিসেসটা বেড়েছে। এখন আমি এখানে একটা কথা বলতে চাই যে একটা তথ্য সবার ইকোনমিক সার্ভেতেও আছে, যেটা জানা দরকার, যে আমাদের কিন্তু ভারতবর্ষে যদি এমপ্লয়মেন্টের গল্পটা দেখি 1990 সালের গোড়া থেকে এখন অবধি, অর্থাৎ প্রায় 30 বছরের ওপর সেলফ এমপ্লয়মেন্ট কিন্তু কমেনি, বেড়ে যাচ্ছে। অর্থাৎ রেগুলার স্যালারিড চাকরি বা ক্যাজুয়াল স্যালারির চাকরি সেটা কিন্তু বাড়ছে না, সেলফ এমপ্লয়মেন্ট বাড়ছে, 52 থেকে 58% হয়েছে। এখন এই সেলফ এমপ্লয়মেন্ট ব্যাপারটা যদি একটুখানি ভেঙে বলে, সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে কি পড়ছে? সেলফ এমপ্লয়মেন্টে আপনি একটা পাবেন হচ্ছে ওপরের দিকে প্রফেশনালসদের, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, লয়ার হতে পারে, ডাক্তার হতে পারে ইত্যাদি। সেটা একটা সব দেশেই থাকে একটা প্রফেশনাল ক্লাস, বা একটা হচ্ছে স্টার্ট আপ নতুন সেখানে থাকে, কিন্তু সেটা কিন্তু ছোট্ট অংশ। সেলফ এমপ্লয়েড কিন্তু মেজরলি আমরা যেটা জানি সেটা হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে যে ছোট ছোট বিজনেস চালায় যায়, মানে সেটা ছোট দোকান হতে পারে, একদম রোজ আমরা রাস্তা যাওয়ার পথে যা দেখি হাজার হাজার লাখ লাখ, যেটাকে আমরা অসংগঠিত ক্ষেত্র বলি। এখন এই সেলফ এমপ্লয়মেন্ট যেটা ঘটে সেটা কিন্তু তারা এন্টারপ্রেনার বলে নয়, অর্থাৎ তারা বিজনেসম্যান বলে নয়। এ নিয়ে সারা বিশ্ব জুড়ে প্রচুর গবেষণা হয়েছে। তারা বিজনেসটা ওই রাস্তাঘাটে কোনো একটা চায়ের দোকান বা কোনো একটা খাবারের দোকান বা মোবাইলের কাভার বেচা, এই জিনিসটা এটা করে, সেটার কারণটা হচ্ছে চাকরি পাচ্ছে না বলে। ওকে, এবং এই কারণে এই সেলফ এমপ্লয়মেন্ট বেড়ে যাওয়া কিন্তু এন্টারপ্রেনিউরিয়াল ক্লাস উঠে আসছে তা নয়, এটা নিয়ে সারা বিশ্বেই গবেষণা আছে। ফলে এই যে 52% থেকে 58% বেড়ে গেল 1992 থেকে এই 2024-এ, এইটা কিন্তু চিন্তার বিষয়। এবং এইটা কিন্তু সার্বিকভাবে একটা এমপ্লয়মেন্টের ক্রাইসিসকে এটা বোঝাচ্ছে। আপনি কি কোনোভাবে দেখলেন যে সেই বেড়ে যাওয়াটা কমানোর চেষ্টা এই বাজেটে কোথাও আছে? আলাদা করে তো কোনো বড় প্রজেক্ট বা কোনো ভাবনা চিন্তা দেখলাম না। যেগুলো সাধারণভাবে হয়ে থাকে, যেমন ফার্স্ট টাইম এন্টারপ্রেনারদের জন্য মানে মহিলা এবং এসসি এসটি এদের উপর ফোকাস করা হবে 5 লাখ। কিন্তু এখানে আমি বলবো যে এটা একটা সমস্যা, যে ফার্স্ট টাইম এন্টারপ্রেনার, আমি এটা বললাম চাকরি না পেলে সবাই একটা বিজনেস, আমি কি প্রমোট করছি? আসলে কিন্তু চাকরি পাচ্ছি না বলে তাই কিছু একটা ব্যবস্থা করে দিচ্ছি, সে সামান্য কিছু ইনকাম করছে। আসলে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যেগুলো আছে যাদের মধ্যে তারা এন্টারপ্রেনার, তাদের কি বিজনেস কিভাবে স্কেল আপ করবে, তাদের যথেষ্ট পরিমাণ যাতে রোজগার হয়, যে সত্যিকারের অর্থে একটা এন্টারপ্রাইজ হয় যেখানে বাকি দেশে এমপ্লয় করবে, উদ্যোগপতি উঠবে, সেইটা গুরুত্বপূর্ণ। এরকম কোটি কোটি বিজনেস তৈরি করাটা কিন্তু মানে অ্যাকচুয়ালি এক অর্থে আনএমপ্লয়মেন্টটাকে কভার করা। এখানে যেরকম একটা কথা বলছি, আমি দেখছিলাম যে মুদ্রা লোন দেবে বলছে,
হোমস্টের ব্যবসা করো, হসপিটালিটি ট্যুরিজমের ক্ষেত্রে। এখন ওগুলো বলা বা ঘোষণা করা এক জিনিস, কিন্তু এগুলো বাস্তবায়িত করার জন্য যে ফেডারেল স্ট্রাকচার, এত বড় একটা দেশ, কটা হোমস্টের জন্য কটা মুদ্রা লোন, আবার মুদ্রা লোন দিয়ে যদি প্রচুর এক্সপেন্ডিচার, এখন কতটা সরকার মুদ্রা লোনের ব্যবস্থা করে সেটা তার এক্সপেন্ডিচার বাজেটে কতটা সে রাখবে, সেটাও তো একটা প্রশ্ন। ঠিকই। আমি জয়ন্তদার কাছে এর পরের যে অংশটা নিয়ে কথা বলতে চাইছিলাম, যেটা খুব সবাই আলোচনা করছে, সেটা হচ্ছে বিহার। লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে, এনডিএ সরকারকে বাঁচিয়ে দিয়েছেন নীতিশ কুমার, অন্যতম একজন। সেই নীতিশ কুমারকে কি কৃতজ্ঞতা জানালেন নরেন্দ্র মোদী? নীতিশ কুমারকে কতটা কৃতজ্ঞতা জানিয়েছেন আমি জানি না, কেননা নীতিশ কুমারকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন বিজেপি নেতারা। উনি যে আদৌ থাকবেন কিনা, কখন, মানে উনি পল্টুরাম বলে ওনার সবাই, তেজস্বী যাদব স্টেটমেন্ট করেছে। বিজেপি ওখানে নিজে আসতে চাইছে বিহারে, ওকে, এবং শরিক নির্ভরতাটাকে কি করে কমানো যায়, কেননা আজকে কিন্তু আবার এনডিএ তে চলে আসতে হয়েছে বিজেপিকে। সুতরাং 2029-এ একটা লক্ষ্য আছে, 2026-এ যতটা পারা যায় বিজেপি তার নিজের শক্তিটাকে বাড়িয়ে, এমনকি এমনও শোনা যাচ্ছে যে জেডিইউ ভেঙে দিতে পারে। নীতিশ কুমার সেটা বুঝে হুমকি দিয়েছিল যে আমি আবার লালু প্রসাদের সাথে হাত মেলাবো, মিটিং ফিটিংও তো করলো। এখন সেইটা দেখে বিজেপি আবার জেডিইউ ভাঙার চেষ্টা করছে, মানে একটা মাছ আর একটা, মানে দুজনে খাচ্ছে। এই পরিস্থিতিতে কতটা রাজনীতি আর কতটা উন্নয়ন জানি না, কিন্তু বাজেটের মাধ্যমে যাতে বলা হয় যে পারসেপশন, একটা কনসিভ করা একটা পারসেপশনকে, সেইটা কিন্তু একটা বিহার কেন্দ্রিকতা, ভোট মুখী তো বটেই, তার কারণ সেখানে ওই যে একটা নদী, সোন নদী, সেই সোন নদীর সংস্কারের জন্য কত টাকা, যেরকম একটা আমি দেখছিলাম, এবং কোশি, এবং সেখানে 50,000 হেক্টর জমি ওই টাকাটাতে উপকৃত হবে, যেখানে আর কি বিহারের নদীগুলোকে ডেভেলপ করা। আমার কথাটা হচ্ছে যে এক্সিস্টিং দিল্লিতে তো ভোট হচ্ছে, যমুনার একবার দেখে এলে একটা সাইট সিন করে আসতে পারে লোকে, পাক হয়ে রয়েছে যমুনা। তো এত গঙ্গা, সেই রাজীব গান্ধীর সময় থেকে পরে তো এরাও গঙ্গা প্রজেক্ট আমি দেখে আসছি। তো সেখানে আমি কুম্ভ করছি, কিন্তু সবরমতীতেও জল নেই। যখন চীনে প্রেসিডেন্ট এসেছিলেন, তার জন্য ওই জল নর্মদা থেকে সবরমতীতে নিয়ে আসা হয়েছিল কৃত্রিম ভাবে। তো এই আমাদের যে বেসিক যে সমস্যাগুলো, সেটা কতটা নদীর সমস্যা, জলের সমস্যা, সবটাই তো পলিটিক্যাল স্লোগানে পরিণত হয় না। নদী সংযুক্তিকরণ একটা বিরাট স্লোগান। এখন ঠিক সেই রকম ভাবে বিহারের এয়ারপোর্টের মডার্নাইজেশন, বিহারের নদীগুলোর সংস্কার, বিহারে ইনস্টিটিউট করা, এগুলো আমার মনে হয় এখন কাল থেকে কেন, আজ থেকেই মিডিয়া সেল, তারপরে সাংঘাতিক ভাবে বিহারের ভোটের প্রচারের অংশ করে তুলে দেওয়া, যে এগুলো নিয়ে এবার চলো রাস্তায় নেমে পড়ো। সুতরাং এটা নতুন কিছু নয়, এটা সবাই করেছে, অতীতে কংগ্রেসও করতো, এখন বিজেপি ওটাকে একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছে। এবং সেটা বিজেপি আমার বিহারের সার্বিক উন্নয়নের জন্য, এমনকি ফেডারেল যে স্ট্রাকচার, যে কোনো প্রজেক্ট কাজ করতে গেলে, আজকে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অর্থমন্ত্রী স্টেটের কথা বলছিল যে রাজ্যগুলোকে এগিয়ে আসতে হবে, সহযোগিতা করব। তুমি সারাক্ষণ ডবল ইঞ্জিনের কথা বলো, আবার তুমি বাজেটে বলছো যে রাজ্যের সহযোগিতা নিয়ে ইনফ্রাস্ট্রাকচার করবে। সুতরাং এগুলোর মধ্যে অনেক প্রশ্ন আমাদের সাধারণ মানুষের মধ্যে রয়েছে, যেগুলো কতটা বাস্তবায়িত। আমি একটা কথা যেটা বলবো, এই বিহারের স্কিমের একটা জিনিস উনি অর্থমন্ত্রী উল্লেখ করেছিলেন ওনার বাজেট ভাষণে, এটা না গত বছর পূর্বোদয় স্কিম ঘোষণা হয়েছিল বাজেটে। মানে পূর্বের বেশ কয়েকটা যে রাজ্য, তার মধ্যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার ইত্যাদি ছিল, মিনারেলস মাইন্সের কথা, হ্যাঁ, সার্বিক নানা কিছু নিয়ে। হ্যাঁ, এর মধ্যে নীতি আয়োগ ইত্যাদিতে মিটিং ফিটিং হয়েছে, আলোচনা হয়েছে কি হবে না হবে। এইটা কিন্তু আমার যেটা মনে হলো ভাষণ, ওটারই অংশ হিসেবে বিহারে কিছু নির্দিষ্ট প্রজেক্ট ঘোষণা করলেন, এটা যেটা মনে হলো। ফলে এটা কিন্তু আমার মনে হলো না যে নতুন কিছু, এটা গত বছর রিপ্যাকেজিং করে হয়তো ইলেকশনের কথা মাথায় রেখে এটা অ্যানাউন্সমেন্ট। আরেকটা জিনিস এটা ইন্টারেস্টিং লাগলো, সেটা হচ্ছে গিগ ওয়ার্কারদের নিয়ে কিছু কথা বললেন।
এইটা কিন্তু সারা ভারতে বিভিন্ন সময় বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠন, অসংগঠিত ক্ষেত্রের যে গিগ ওয়ার্কাররা, তাদের নিয়ে আন্দোলন করেছে। পশ্চিমবঙ্গেও তাদের নিয়ে আন্দোলন হয়েছে। সেইটার বিষয়ে অর্থমন্ত্রী একটা ঘোষণা করলেন, মানে যে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এবং তাদের যে নিরাপত্তা, সেটা স্বাস্থ্যের নিরাপত্তা হতে পারে, সেটা মানে নানা রকম আমরা দেখেছি মাইগ্রেন্ট ওয়ার্কার যারা তারা কি দুর্ভোগে পড়েছিলেন সেই সময়টা। এইটাকে সুনিশ্চিত করার পথে এটা কি একটা ইতিবাচক পদক্ষেপ বলে মনে হচ্ছে, যে গিগ ওয়ার্কারদের এই হেলথ কার্ড ইত্যাদি প্রভৃতি? হ্যাঁ, ইতিবাচক তো বটেই। বা এটা কিভাবে করা সম্ভব এই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ক্ষেত্রে? উনি যেটা বলছিলেন, যেটা মনে হলো যে আই কার্ড করা, রেজিস্ট্রেশন করা, এটা হচ্ছে আসলে ট্র্যাক করাটা তো ইম্পর্টেন্ট। ই-শ্রম পোর্টাল বলে একটা পোর্টালে একটা আই কার্ড যদি থাকে, ওরা যদি ওখানে রেজিস্টার করে, তাহলে ওদের ট্র্যাক করা যায়, তাহলে সরকার এই বেনিফিট গুলো দিতে পারে। কি ধরনের বেনিফিট? যা আমার মনে হলো যে নির্দিষ্ট করে যে হেলথ ইন্স্যুরেন্সের যে বেনিফিটটা রয়েছে। এখন অসংগঠিত ক্ষেত্রে চরিত্রটাই হচ্ছে যে এখানে তো যেহেতু খুব ছোট স্কেলে এবং লেবার কন্ট্রাক্ট, কোনো কন্ট্রাক্ট অ্যাজ সাচ থাকে না, কোনো লেবার ল দিতেই থাকে না, এবং ছোট ছোট এইসব জায়গায় আসলে কখনোই কোনো হেলথ ইন্স্যুরেন্স বা অন্যান্য সোশ্যাল সিকিউরিটি দিতে পারে না। তো অসংগঠিত ক্ষেত্রের জন্য কিন্তু এই জিনিসগুলো ছিল, এই হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি। এই গিগ ওয়ার্কারদের ক্ষেত্রে একটু অদ্ভুত, এটা ঠিক অসংগঠিত নয় ইন দ্য সেন্স যে রাস্তার পাশে যে চায়ের দোকানটি বা পানের দোকানটি, সেটা যে অর্থে অসংগঠিত, কিন্তু ছোট, মানে একটা হয়তো একটু রাস্তার উপর একটু একটা জায়গায় ইনক্রোচ করেই হয়তো চলছে। গিগ যে কোম্পানিতে কাজ করছে, যেখানে এটা গিগটা করছে, সেটা তো একটা বড় কোম্পানি, ফলে সেই অর্থে ফর্মাল সেক্টরের পার্ট সে কোম্পানিটি, কিন্তু তার ওখানে যারা কাজ করছে তাদের কোনো ফর্মাল এমপ্লয়মেন্ট স্ট্যাটাস নেই, অর্থাৎ ওরা এমপ্লয়ি হিসেবে স্বীকৃতি নেই আইনে। এটা আমাদের দেশে না, সব দেশে এটা, যেখানে ডেলিভারি পার্টনার বলে। হ্যাঁ, ফলে আইনি যেহেতু শ্রমিক হিসেবে আইনি স্বীকৃতি না থাকার জন্য শ্রমিক সংক্রান্ত যা যা সামাজিক সুরক্ষা বিধি আছে বা শ্রমিক আইন আছে, কোনোটাই অ্যাপ্লিকেবল হয় না। ফলে এদের ক্ষেত্রে কিভাবে সামাজিক সুরক্ষাটাকে আনা যায়, সেটার একটা মনে হয় উনি পরিকল্পনা দিলেন এখানে, যে ওই আইডি কার্ড থাকলে তাহলে যেভাবে অসংগঠিত ক্ষেত্রে এই হেলথ ইন্স্যুরেন্স সুবিধা দেওয়া হয়, একইভাবে সংগঠিত ক্ষেত্রের মধ্যে এই যে গিগ ওয়ার্কাররা, যাদের এমপ্লয়মেন্ট কন্ডিশনটা অনেকটা অসংগঠিত ক্ষেত্রে ওয়ার্কারদের মতোই, তাদের ক্ষেত্রে একইভাবে হেলথ ইন্স্যুরেন্সটা দেওয়া হবে, এইটা উনি বললেন। আমি শেষের দিকে চলে এসেছি, তো আমি খুব সংক্ষেপে জানতে চাইবো যে কি মনে হলো, এতগুলো বাজেট তো আপনি দেখেছেন, এবারের বাজেটটা দেখে ঠিক কি মনে হলো, একদম যদি সংক্ষেপে দু লাইনে রিঅ্যাকশন দিয়ে। আমার এটাই মনে হচ্ছে যে মানে ডেডিকেটেড টু পলিটিক্যাল পপুলিজম। মানে আমি এটা আমি মানে সংস্কারের কিছু নয়, সংস্কার আছে, পরতে পরতে হয়তো আছে, সেখানে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আছে, যেরকম ওই বাণিজ্যর ক্ষেত্রে, ট্রেডের ক্ষেত্রে কিছু আছে, কিন্তু ওগুলোর যদি সামগ্রিকভাবে যদি দেখা হয়, অ্যাট এ গ্ল্যান্স যদি হয়, সেখানে কিন্তু হার্ড মেজার্স অর্থনীতির জন্য একটা তো হচ্ছে যে বাজেট এখন অনেক বেশি ডিমিস্টিফাইড হয়ে গেছে, কেননা সারা বছর ধরেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন হয় এবং তেতো ওষুধগুলো এই বাজেটে দেয়া হয় না, সেগুলো পরে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন হয়। ওই কলোনিয়াল লিগ্যাসিটাও চলে গেছে, বাজেটে শুধু সময় যে বদলেছে তা তো নয়, বিকেল বেলার জায়গায় সকালবেলা হওয়া তা তো নয়, আর ওই এসেছে তা তো নয়। সার্বিকভাবে বাজেটটাকে, মানে যেমন রেল বাজেটটাই তো উঠে গেল, আস্তে আস্তে আমি জানি না কোনোদিন আমাদের বাজেটের এই পরম্পরাটা উঠিয়ে দেবে কিনা। বেসিক্যালি ইটস এ স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি এটা আয় ব্যয়ের হিসেব। আপনার কি মনে হচ্ছে পুরো ফিলোসফি বা নীতি কি বাজেটে কোনো বেরিয়ে আসছে, সেটা আপনি ভালো বলতে পারবেন। না, আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে একটা কারণে, যে ইকোনমিক সার্ভে গতকাল যেটা বেরিয়েছে, তাতে যে দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো কথা বলা হয়েছে ভারতীয় অর্থনীতি এবং বিশ্ব পরিস্থিতির যে বিপজ্জনক একটা বাঁকে দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে যে ভারতবর্ষের যে সমস্যাগুলো রয়েছে, সেটা কিন্তু খানিকটা আঁচ পাওয়া যাচ্ছিল, কিন্তু এই বাজেটে কিন্তু আমি সেরকম কোনো দিশা দেখতে পারলাম না। সুতরাং জয়ন্তবাবুর মতোই বলবো, যে কোনো একটা ফিলোসফি বা একটা ভিশন বা একটা স্টেটমেন্ট দেওয়া,
এরকম কিছু পেলাম না। এই যে কর ছাড়ের ব্যাপারটা, এটা নিয়ে প্রচুর আলোচনা হবে বোঝাই যাচ্ছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখা উচিত যে মধ্যবিত্তের কিন্তু একটা বড় খরচা হয় শিক্ষার স্বাস্থ্যে, এবং শিক্ষার স্বাস্থ্যে ভারতবর্ষে কিন্তু সরকারি খরচ অনেক কম গোটা পৃথিবীর তুলনায়। এই টাকাটা যে কর ছাড় দেওয়া হলো, এটা কিন্তু মধ্যবিত্ত পকেট থেকে অন্যভাবে বেরিয়ে যাবে বেসরকারি শিক্ষা বা স্বাস্থ্যে। যখন সে যেতে আরো বেশি বেশি করে বাধ্য হবে, তখন সরকারি ক্ষেত্রে খরচাটা কমে যাবে। এক অর্থে আমি বলতে পারি যে এক হাত দিয়ে যদি বা টাকা দেওয়া হলো, অন্য হাত দিয়ে কিন্তু সে টাকাটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রইল। সব মিলিয়ে এটা বলা যায় যে আজকের বাজেট নিয়ে জয়ন্তদা বা রাজেশ দা যেটা বললেন, সেইটা শুনে যেটা মনে হচ্ছে যে সত্যি এখান থেকে কোনো আলাদা করে কোনো বার্তা, হয়তো সংস্কারের বার্তা হয়তো দেওয়া সম্ভব নয়। একটা একটা জনমোহিনী ভাবনা হয়তো আছে, একটু মানুষকে একটু চমক দেওয়ার ভাবনা আছে, কিন্তু সেই অর্থে সংস্কারের কোনো ভাবনা এখান থেকে কিন্তু উঠে এলো না। এবং তার সঙ্গে যেটা শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে, রেলের ক্ষেত্রেও সত্যি সেরকম কোনো বড় পরিবর্তন বা বড় অ্যালোকেশন বাজেটের সেরকম কিছু ছিল না। বাজেট নিয়ে আরো আলোচনা থাকবে, বাজেট নিয়ে আরো বিশ্লেষণ থাকবে। আপনারা অবশ্যই নজর রাখুন আজকাল লটিংয়ে। নমস্কার।